এই মুহূর্তে মোবাইল সেটের সামনে বসে কিংবা ল্যাপটপ, ডেস্কটপ অথবা নোটবুকের সামনে বসে যারা আমার এই সেশনটি উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর খান। আজকের এই সেশনে আমি আলোচনা করব বিসিএস প্রিলিমিনারি যখন একদম সন্নিকটে থাকে, অর্থাৎ নকিং অ্যাট দ্য ডোর বা তার চেয়েও একটু বেশি নকিং অ্যাট দ্য টেবিল পর্যায়ে চলে আসবে, তখন বিসিএস প্রিলিমিনারির জন্য কী ধরনের কর্মসূচি হাতে নেওয়া উচিত সে বিষয়ে আজকে আলোচনা করব। আমার আজকের এই আলোচনায় সমস্ত অংশটুকুকে আমি তিনটি ভাগে ভাগ করতে চাচ্ছি। একটি অংশে থাকবে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন কী ধরনের কর্মসূচি হাতে নেওয়া উচিত, তার আগে এবং তার পরবর্তীতে কী ধরনের কর্মসূচি হাতে নেওয়া উচিত সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। ধরে নিচ্ছি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার আর 15 দিন বাকি আছে। তাহলে যদি আমি লিখি এটি হচ্ছে পরীক্ষার দিন, বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার দিন, তার আগের সময় এবং পরবর্তী যে সময়। ধরে নিচ্ছি যে বিসিএস প্রিলিমিনারির জন্যে আর 15 দিন হাতে সময় আছে। যদিও অফিসিয়ালি হাতে সময় আছে 15 দিন, কিন্তু কার্যত আপনারা 15 দিন সময় হাতে পাবেন না। কারণ হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা যেদিন অনুষ্ঠিত হবে ঠিক তার পূর্ববর্তী 1 থেকে 2 দিন এই সময়টাতে একদমই পড়াশোনা খুব একটা হয় না বললেই চলে। এই যে পূর্ববর্তী 1 থেকে 2 দিন এই সময়টাতে স্বভাবতই পরীক্ষার জন্যে বিভিন্ন ধরনের উৎকণ্ঠা, কোথায় আসন পড়তে পারে, কোথায় থাকা লাগতে পারে, এই ধরনের নানান ধরনের চিন্তা এবং নানান ধরনের টেনশনের কারণে এই যে 1 থেকে 2 দিন পূর্ববর্তী এই সময়টাতে খুব একটা ফলপ্রসূ পড়াশোনা হয় না। সুতরাং আপনাকে ধরে নিতে হবে যে আপনার হাতে সময় আছে 12 দিন। বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার পূর্ববর্তী এই যে 12 দিন আপনার হাতে আছে, এই 12 দিন আপনি এখন কিভাবে নিজেকে প্রস্তুত করবেন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার জন্যে। আপনি এই সময়টাতে বই ধরে ধরে পড়াশোনা করতে পারেন, অথবা মডেল টেস্ট দিতে পারেন, অথবা শুধুই রিভিশন দিতে পারেন। কোন পদ্ধতিতে আপনার জন্য সবচেয়ে ফলপ্রসূ হবে? ধরে নিচ্ছি আপনি প্রথমে যেই ইয়েটা করতে চাচ্ছেন, বই ধরে পড়াশোনা করতে চাচ্ছেন। প্রথমে চিন্তা করলেন বাংলা পড়বেন 2 দিনের জন্য, তারপরে পড়বেন বাংলাদেশ, তারপরে মনে করেন পড়বেন হচ্ছে ইংরেজি, তারপরে ইন্টারন্যাশনাল সায়েন্স, ম্যাথ, মেন্টাল এবিলিটি বা ভূগোল পরিবেশ যেগুলো আছে। তো এই যে সর্বশেষ পর্যায়ে এসে আপনি যখন ভূগোল পরিবেশ পড়ছেন, তখন হঠাৎ করে মনে হতে পারে এই যে প্রথম দিকে আপনি বাংলা প্রিলিমিনারির জন্য পড়াশোনা করেছিলেন সেগুলো খুব একটা স্মরণ পড়ছে না বা একটু ধোঁয়াশে অবস্থায় চলে এসেছে, সেগুলো ঠিকমতো স্মরণ করতে পারছেন না। তো আপনি যদি এইভাবে বই ধরে 12 দিনের একটি ছক দাঁড় করান, সেক্ষেত্রে শেষের দিকে এসে প্রথম দিকের যে পড়াশোনাগুলো আছে সেগুলো হয়তো একটু ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং আমি আপনাদেরকে সাজেস্ট করব এইভাবে বই ধরে না পড়ে মডেল টেস্ট দিয়ে পড়াশোনা করার জন্যে। ধরুন আপনার কাছে বাজারের যে কোনো একটি মডেল টেস্ট বই আছে, সেই মডেল টেস্ট বইটি আপনি সেখান থেকে 12 দিনের জন্যে 12টি মডেল টেস্ট সিলেক্ট করবেন। 12 দিনের জন্য 12টি মডেল টেস্ট কিভাবে দিবেন? মনে করুন এটি হচ্ছে একটি মডেল টেস্টের প্রশ্ন। এই মডেল টেস্টের প্রশ্নটিকে আপনি প্রথমে 1 ঘন্টা 40 মিনিটের মাধ্যমে, প্রথম 1 ঘন্টা 40 মিনিটে আপনি মডেল টেস্ট যে প্রশ্নটি আছে সেই পরীক্ষা দিবেন। তার পরবর্তী 20 মিনিট সময় নিয়ে আপনি সেই মডেল টেস্টের উত্তরপত্র মূল্যায়ন করবেন। এখন এই মডেল টেস্ট দেওয়ার সময় আপনাকে কিছু কাজ করতে হবে। মনে করুন আপনার মডেল টেস্টের বিভিন্ন প্রশ্ন ছিল 1, 3, 125, 175। এই যে বিভিন্ন মার্ক করে রাখা যে প্রশ্নগুলো আছে, সেই প্রশ্নগুলো আপনার বিভিন্ন টপিকসের উপরে, এবং আপনার মনে হচ্ছে সেই টপিকসগুলো আবার একটু জ্বালাই করে নেওয়া উচিত বা আবার একটু দেখে নেওয়া উচিত। মনে করুন যে 1 নম্বর প্রশ্ন ছিল রবীন্দ্রনাথের নাটক সম্পর্কিত কোনো একটা প্রশ্ন। তো আপনার কাছে মনে হয়েছে যে রবীন্দ্রনাথের নাটকের যেই
টপিকটা আছে সেটা এখন খুব ভালোভাবে স্মরণে আসছে না, আবসা আবসা মনে পড়ছে। তো আপনার মনে হচ্ছে সেটা একটু দেখে নেওয়া উচিত। এটা হচ্ছে যখন আপনি মডেল টেস্ট পরীক্ষা দিচ্ছেন তখন সেই প্রশ্নগুলোকে আপনি এভাবে মার্ক করে রাখবেন। তাতে করে হবে কি, আপনি যখন মনে করুন যে এই রবীন্দ্রনাথের নাটকটা ঝট করে অল্প সময়ের মধ্যে সেই টপিকটা একটু দেখে আসলেন। 3 নম্বর প্রশ্ন মনে করেন ছিল যে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক যেই নিদর্শন আছে সেই টপিকটা ছিল 3 নম্বর প্রশ্নে। আপনার মনে হচ্ছে যে সেই টপিকটা আবার একটু দেখে নেওয়া উচিত। বা 125 নাম্বার ছিল ইন্টারন্যাশনালের সাম্প্রতিক কোনো একটা টপিক, 175-এ ছিল মনে করুন যে সুদ কষার কোনো একটা অঙ্ক। আপনার কাছে মনে হয়েছে এই টপিকগুলো আবার একটু আপনার দেখে নেওয়া উচিত, যেগুলো আপনার এখন ঠিক পুরোপুরি স্মরণে আসছে না। এখন আপনি লক্ষ্য করুন, আপনি যখন একটা মডেল টেস্ট দিতে যাচ্ছেন, মডেল টেস্টের মাধ্যমে যখন আপনি এভাবে বিভিন্ন প্রশ্নগুলো মার্ক করে রেখে সেই প্রশ্নের আলোকে নির্ধারিত টপিকটা গিয়ে দেখছেন, তাহলে আপনার অল্প সময়ের মধ্যে এবং প্রতিদিনই বিসিএস প্রিলিমিনারির যেই টপিকগুলো আছে প্রত্যেকটা টপিকই আপনি টাচে রাখতে পারছেন। প্রিলিমিনারি পরীক্ষার আগে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই কাজটি সেটি হচ্ছে প্রত্যেকটা টপিককে টাচে রাখা। এখন প্রত্যেকটা টপিককে আপনি টাচে রাখার জন্য সবচেয়ে উত্তম যে পদ্ধতি সেটা হচ্ছে মডেল টেস্ট দেয়া এবং মডেল টেস্টে এইভাবে মার্ক করে রাখা। যে টপিকগুলো আপনার আবার একটু ঝালাই করে নেওয়া উচিত সেই প্রশ্নগুলোকে মার্ক করে রাখা এবং সেগুলোকে গিয়ে দেখে নেওয়া। এবং মডেল টেস্ট দেওয়ার সময় আপনি আরেকটি কাজ এখন থেকেই চর্চা করতে পারেন, সেটি হচ্ছে এমন 2-1টা প্রশ্ন থাকে যেই প্রশ্নগুলো সাধারণত বাজারে বইগুলোতে থাকে না, কিন্তু নিজে নিজে ক্যালকুলেশন করে সেটা সমাধান বের করা যায়। এটার একটা নাম দিচ্ছি আমি ইলিমিনেশন মেথড। এই ইলিমিনেশন মেথডটা আমি শিখেছি হচ্ছে আমার শ্রদ্ধেয় গণিতের বড় ভাই সোহেল ভাইয়ের কাছ থেকে। উনি বিভিন্ন সময়ে দেখেছি আমি যে পরীক্ষায় এই ধরনের টেকনিক অবলম্বন করে ভিন্ন ধাঁচের কিছু উত্তর দিতে সফল হয়েছেন। যদি আমি একটি প্রশ্নের উত্তর দিই, যেমন 37তম বিসিএস প্রিলিমিনারিতে একটি প্রশ্ন এসেছিল যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়েছে কততম সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় কততম নির্বাচনে? কতে ছিল প্রথম, খতে ছিল দ্বিতীয়, গতে ছিল সপ্তম, ঘতে ছিল অষ্টম। এখন এই সময়ে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এই প্রশ্নটা খুবই প্রচলিত একটি বা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কিন্তু 37তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার সময় এই প্রশ্নটা স্বভাবতই খুব একটা লাইমলাইটে আসার মতো প্রশ্ন ছিল না। উনি যে পদ্ধতি অবলম্বন করেছেন, উনি ব্যাখ্যা দিয়েছিলেন যে আমরা বাজারে যে ভিডিওগুলো দেখি সেই ভিডিওতে সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে এবং প্রধানমন্ত্রী সেটার উত্তর দিচ্ছে, সেই ধরনের ভিডিও প্রথম সংসদে যারা নির্বাচিত হয়েছেন, দ্বিতীয় নির্বাচনে যারা সংসদ সদস্য প্রধানমন্ত্রী হয়েছিলেন, দ্বিতীয় সংসদ নির্বাচনে এদেরকে খুব একটা দেখা যায় না। এমনকি প্রয়াত রাষ্ট্রপতি এরশাদের আমলেও খুব একটা এই ধরনের দেখা যায় না যে সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান সেই প্রশ্নের উত্তর করছেন। এটা দেখা যায় যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ওনার সময়ই এই ভিডিওগুলো অ্যাভেলেবেল বাজারে দেখা যায় যে প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা প্রশ্ন করছেন এবং প্রধানমন্ত্রীও সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। সুতরাং এইভাবে উনি প্রথম এবং দ্বিতীয় যে অপশনটা আছে সেটাকে ইলিমিনেট করে দিয়েছেন। তাহলে হাতে অপশন থাকে সপ্তম এবং অষ্টম। এবার আরেকটু গভীরে আসেন, সপ্তম যেই জাতীয় সংসদ নির্বাচন হয়েছে সেটি হয়েছে 1996 সালে এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচন হয়েছে 2001 সালে। 1996 সালে নির্বাচনে প্রধানমন্ত্রী হয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং 2001 সালে প্রধানমন্ত্রী হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এখন এই দুইটা অপশনকে যদি একটু গভীরভাবে পর্যালোচনা করা হয় বা গভীরভাবে চিন্তা করা হয়, তাহলে একটা বিষয় লক্ষ্য করবেন যে বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ নিতে পছন্দ করেন। সাংবাদিকরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছেন এবং প্রধানমন্ত্রীও সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন। সেটা স্বভাবতই খুব একটা সহজ কাজ নয়, সেটা একটা চ্যালেঞ্জিং টাস্ক। সুতরাং এই ধরনের চ্যালেঞ্জিং কাজগুলো নিতে পছন্দ করেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুতরাং এই যুক্তি থেকে উনি বলছেন যে সপ্তম জাতীয় যে নির্বাচন হয়েছিল, সেই জাতীয় নির্বাচনে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়ে থাকতে পারে। এটা ছিল ওনার ব্যাখ্যা। আদতে দেখা গিয়েছে যে এটি আসলে সপ্তম যে জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনের মাধ্যমেই প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয়েছে। এই যে একটি প্রশ্ন, যে প্রশ্নটিকে উনি গাণিতিক ক্যালকুলেশনের মধ্য দিয়ে ইলিমিনেট করে বিভিন্ন অপশনকে একটি উত্তর বের করেছেন। সুতরাং এই ইলিমিনেশন, এই মেথডটা আপনারা এখন থেকে যদি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন যে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর আপনি নিজেই আগে থেকে একটা দুইটা অপশন ইলিমিনেট করে দিয়ে 50-50 চান্স নিতে পারেন। যেমন মনে করেন কোনো একটা বিশেষ পরীক্ষায় প্রশ্ন এসেছিল যে প্রত্যয় প্রকৃতি দ্বারা গঠিত শব্দ নয় কোনটি? একটি ছিল শুভেচ্ছা, আরেকটি ছিল তন্নি, সভাসদ, আরেকটি কি ছিল ফলবান, বা এরকম একটা কিছু হতে পারে, সঠিক মনে পড়ছে না। এখন দেখুন, শুভেচ্ছা যে শব্দটি, এটা আমরা জানি যে শুভ যোগ ইচ্ছা, একটা সন্ধির মাধ্যমে গঠিত শব্দ। তন্নিও গঠিত হয়েছে তনু যোগ দীর্ঘ, এটি সন্ধি এবং প্রত্যয় দুটির মাধ্যমে। এই যে দেখেন, এটি গঠিত হয়েছে সন্ধির মাধ্যমে, এটি গঠিত হয়েছে সন্ধি প্লাস প্রকৃতি ও প্রত্যয় দুটির মাধ্যমে। এখন আমি যখন জানলাম এই দুটি অপশন এর মধ্যেই আমার উত্তর থাকতে পারে, সুতরাং এই দুটিকে আমি ইলিমিনেট করে দিচ্ছি। এবং এই দুটোর মধ্যে থেকে আপনি চাইলে একটা 50-50 চান্স নিতে পারেন যে আপনি হয়তো ভাবছেন তন্নি শব্দটি আমরা জানি সন্ধির মাধ্যমে হয়, কিন্তু প্রকৃতি ও প্রত্যয়ের মাধ্যমে হয় কি না সেটি হয়তো আপনি স্মরণ করতে পারছেন না। এই জায়গায় আপনি হয়তো একটা 50-50 চান্স নিতে পারেন। এটি হচ্ছে ইলিমিনেশন মেথড। এটিও আপনি মডেল টেস্টের মাধ্যমে প্র্যাকটিস করে দেখতে পারেন, হয়তো আপনার জন্যে ফলপ্রসূ হতে পারে পরীক্ষার জন্যে। মডেল টেস্ট দেওয়ার পাশাপাশি আপনাকে আরেকটি কাজ করতে হবে, সেটি হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা সময় 30 মিনিট করে বিভিন্ন স্পেলে ভাগ করতে হবে 2 ঘন্টা সময়কে। এটা হতে পারে সকালে 1 ঘন্টা, দুপুরে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, রাতে 1 ঘন্টা, এরকম 30 মিনিট করে প্রতিটি স্পেল আপনি ভাগ করবেন। এই 30 মিনিটে আপনি কি করবেন, যে কোনো একটি বই নেবেন। ধরে নিচ্ছি আমার হাতে যে বইটি আছে সেটি হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের আপনি এই বইটি নিয়ে প্রথম পৃষ্ঠা থেকে শুরু করবেন। প্রথম পৃষ্ঠা খুলেই জাস্ট 10 সেকেন্ড বা 5 থেকে 10 সেকেন্ড চোখ রাখবেন। এতে করে দেখা যাবে কি যে এই পৃষ্ঠার গুরুত্বপূর্ণ যেই তথ্যগুলো আছে সেগুলো আপনার চোখে চলে আসবে। ঠিক পরের পৃষ্ঠায় চলে যাবেন 5 থেকে 10 সেকেন্ড, এটাকে জাস্ট চোখ বুলাবেন। পরের পৃষ্ঠায় চলে যাবেন 5 থেকে 10 সেকেন্ড, তারপরের পৃষ্ঠায় চলে যাবেন 5 থেকে 10 সেকেন্ড। এইভাবে করে আপনি 30 মিনিটে যতটুকু সম্ভব চোখ বুলাবেন। এতে আপনার যে প্রতিটা পৃষ্ঠার গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো আপনার মস্তিষ্কে চলে আসবে ছবির মতো করে। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, প্রিলিমিনারিতে আপনাকে কোনো প্রশ্নই পুরোপুরি মুখস্থ রাখা দরকার নেই। আপনি এমনভাবে মনে রাখলেই চলবে যে অপশন দেখলেই যেন মনে পড়ে যে এটি হচ্ছে এই প্রশ্নের উত্তর। সুতরাং আপনি যদি প্রতিদিন 30 মিনিট করে একটি বই নিয়ে এইভাবে পৃষ্ঠা উল্টিয়ে চোখে রাখেন প্রতিটা পেজ, তাহলে আপনার হবে কি, অতি অল্প সময়ে আপনি অনেক বেশি অংশ রিভিশন দিতে পারবেন। তো আপনাকে যেই কাজটুকু এখন থেকে করতে হবে, প্রতিদিন একটি করে মডেল টেস্ট দিতে হবে। মডেল
টেস্ট দিতে হবে। ধরে নিচ্ছি এটার জন্য আপনার সময় হচ্ছে 2 ঘন্টা এবং পরবর্তীতে সেই রিলেটেড টপিকটা দেখার জন্য আরও 1 ঘন্টা সময় নিচ্ছেন, মোট 3 ঘন্টা। তারপরে যে কাজটি করতে হবে যে প্রতিদিন আপনি 2 ঘন্টা সময়কে রাখবেন বিভিন্ন বইকে চোখে চোখে রাখার জন্য। এটাকে আমি একটা নাম দিলাম চোখে চোখে। এই চোখে চোখে রাখার জন্যে প্রত্যেকটা বইকে সময় দিবেন 2 ঘন্টা। এর পরবর্তীতে আপনাকে দিতে হবে রিভিশন, কম করে হলেও 7 ঘন্টা। এই যে রিভিশন অংশে আপনি আপনার যে কোনো বই, যে কোনো টপিক বা নিজের মতো করে যেই ছকটা দাঁড় করাচ্ছেন সেটাকে মনের মতো করে জাস্ট রিভিশন দেয়া। তো এইভাবে যদি আপনি আপনার এই 12 দিনের সময়কে ভাগ করেন এবং প্রস্তুত হতে থাকেন, তাহলে আশা করি খুবই চমৎকার একটি প্রিলিমিনারি পরীক্ষা দিতে পারবেন। এখন আসুন, প্রিলিমিনারি পরীক্ষার আগের দিন আপনি কি করবেন। প্রিলিমিনারি পরীক্ষার আগের দিনটা খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। এই সময়টাতে আপনার ভালো ঘুম হওয়া খুব জরুরি। আগের দিন আপনি আপনার প্রয়োজনীয় যত কাগজপত্র, এডমিট কার্ড, কলম সেগুলো গুছিয়ে রাখবেন। আরেকটি কাজ করতে পারেন যেটি আমার সহকর্মী জনাব ইমরান আমির করতেন, আমার কাছে খুবই ভালো মনে হয়েছিল কাজটি। সেটি হচ্ছে উনি পরীক্ষার আগের দিন সন্ধ্যা রাতে করে একটি সেলুনে চলে যেতেন। সেই সেলুনে গিয়ে পরিচিত এক নাপিত ছিল, তাকে বলতেন যে আমার চুলের ডগা থেকে শুরু করে একদম পায়ের নখ পর্যন্ত ভালো একটা বডি ম্যাসাজ দিয়ে দাও। এতে করে হবে কি যে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন বেড়ে যাওয়ার একটা সুযোগ থাকে এবং ভালো একটি ঘুমের সুযোগ থাকে। আপনারাও এই কাজটি করে দেখতে পারেন, ভালো লাগবে আমি আশা করি। এবার আসুন, পরীক্ষার দিন কি করবেন। পরীক্ষার দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মাথা ঠান্ডা রাখা। মাথা ঠান্ডা রাখতে হবে পরীক্ষার দিন, এবং আরও কিছু অস্ত্রশস্ত্র সাথে করে নিয়ে যেতে হবে। যেমন যুদ্ধে যাওয়ার সময় কিছু রণকৌশল আছে, কিছু সমরাস্ত্র আছে। আপনাকেও যুদ্ধের কৌশলের পাশাপাশি কিছু সমরাস্ত্র নিয়ে যেতে হবে। সেগুলো কী জিনিস? যেমন মনে করুন পানির বোতলে করে 1 বোতল গ্লুকোজ নিয়ে গেলেন। গ্লুকোজের কথা কেন বললাম? গ্লুকোজ হচ্ছে ব্রেনের একমাত্র খাবার। আমাদের যে ব্রেন আছে, ব্রেনের একমাত্র খাবার হচ্ছে কার্বোহাইড্রেট বা গ্লুকোজ। আমাদের ব্রেন গঠনের জন্য লিপিড, প্রোটিন, লিপোপ্রোটিন, ফ্যাট, বিভিন্ন ধরনের ইনগ্রেডিয়েন্ট বা উপাদান দরকার হতে পারে, কিন্তু ব্রেনের পাওয়ার হাউস বা পাওয়ার সাপ্লাইয়ার যে উপাদানটা সেটি হচ্ছে গ্লুকোজ। সুতরাং প্রিলিমিনারি পরীক্ষা দিতে যাওয়ার মতো এরকম একটা হাই ভোল্টেজ ম্যাচে নিজেকে চনমনে রাখার জন্যে বা নিজের ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্যে আমি মনে করি গ্লুকোজের অনবরত সরবরাহ থাকাটা খুব জরুরি। সেজন্যে আমি সাজেস্ট করব পানির বোতলে করে 1 বোতল গ্লুকোজ নিয়ে যাওয়া, অথবা আরেকটি কাজ করতে পারেন, কিছু পরিমাণ ডার্ক চকলেট নিয়ে যেতে পারেন। ডার্ক চকলেট কেন বলছি? ডার্ক চকলেট একটি ভালো পাওয়ার হাউস গ্লুকোজ সাপ্লায়ার। ডার্ক চকলেটে একটু আলাদা বেনিফিট হচ্ছে, একটু পরপর আপনি যখন ডার্ক চকলেটটা মুখে দেবেন আপনার কনসেন্ট্রেশন ব্রেকের একটা সুযোগ থাকে, তাতে করে ব্রেনটা আরও ভালোভাবে অ্যাক্টিভ হওয়ার সুযোগ থাকে। সুতরাং আমি মনে করি আপনি প্রিলিমিনারি পরীক্ষাতে যাওয়ার সময় এই একটা সমরাস্ত্র সাথে করে নিয়ে যেতে পারেন। খুব এবার আসি বহুল আলোচিত যেই টপিকটি, সেটি হচ্ছে কতগুলো প্রশ্নের উত্তর করা উচিত। আপনি ভাবছেন এবছর যে প্রশ্নটি এসেছে সেটির কাটমার্কস হতে পারে 120, কিন্তু আপনি প্রশ্নের উত্তর জানেন 80টি প্রশ্নের। তাহলে আপনি কি বাকি 40টি প্রশ্নের উত্তর পরীক্ষা হলে বসে বসে আবিষ্কার করবেন সেরকম কিছু ভাবছেন? সেরকম আবিষ্কার করার মতো কোনো প্রশ্ন পিএসসি দিয়ে থাকে বলে আমার মনে হয় না। অথবা এরকম হতে পারে যে আপনি 170টা প্রশ্নের উত্তর জানেন, আপনি ধারণা করছেন এবছর কাটমার্কস হতে পারে 120। আপনি কি 150টি প্রশ্নের উত্তর করে চলে আসবেন? অবশ্যই না। আপনি যদি 80টি প্রশ্নের উত্তর সঠিকভাবে জানেন, আপনি 80টি প্রশ্নের উত্তরই করে আসবেন। অথবা আপনি যদি 170টা প্রশ্নের উত্তর জানেন, 170টা প্রশ্নের উত্তর করে আসবেন।
কাট মার্কস কত হতে পারে, সেটা বেশি না কম, সেটা আপনার পরীক্ষা হলে চিন্তা করার বিষয় না। আপনি যদি ভাবেন এই বছর কাট মার্কস হতে পারে 120, কিন্তু আপনি জানেন হচ্ছে 40টা, সেই আপনি জানেন হচ্ছে 80টা প্রশ্নের উত্তর। এখন আপনি সেই 120-এর কথা মাথায় রেখে যদি অতিরিক্ত অনেক প্রশ্নের উত্তর করে আসেন, সেক্ষেত্রে নেগেটিভ খাওয়ার সুযোগ থাকে অনেক বেশি। দেখা গেল সেই বছর আসলেই প্রশ্ন কঠিন হয়েছে, যে সেই জন্য কাট মার্কসটা অনেক কম, কিন্তু আপনি আদতে অনেক বেশি উত্তর করতে গিয়ে নেগেটিভ খেয়ে এসেছেন। সুতরাং আপনি কোনোভাবেই অল্প উত্তর করে আসা বা বেশি উত্তর করে আসার দিকে মনোযোগ দিবেন না। আপনার মনোযোগ থাকবে হচ্ছে ঠিক যতগুলো প্রশ্নের উত্তর আপনার জানা আছে ততগুলো প্রশ্নের উত্তর করে আসা। আপনি অ্যাট বেস্ট যেটা করতে পারেন, 50-50 চান্স নিতে পারেন। কীরকম? মনে করুন আপনি 5-7টা প্রশ্ন জানেন, যেগুলোর যে কোনো একটা প্রশ্নের মনে করেন উত্তর হতে পারে ক অথবা গ। আপনি সন্দেহ করছেন কতে উত্তর হতে পারে অথবা গতে উত্তর হতে পারে। এই যে 50-50 চান্স, আপনি সর্বোচ্চ এই ধরনের প্রশ্নের উত্তরগুলো করে আসতে পারেন। কিন্তু একদমই জানা নেই এরকম প্রশ্নের উত্তর করাটা পরীক্ষা হলে খুবই বোকামি হবে। এই পর্যায়ে একটি বিজ্ঞাপন বিরতি দিচ্ছি। বিজ্ঞাপন বিরতিতে মূলত বিজ্ঞাপন দিতে চাচ্ছি। বিজ্ঞাপনটি হচ্ছে 47তম BCS প্রিলিমিনারিকে সামনে রেখে একটি গণিত বই বাজারজাতকরণ করতে চাচ্ছি। বইটির কাজ এখন চলছে। বইটির গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বইয়ের অঙ্কগুলোকে চিত্রভিত্তিক ব্যাখ্যার মাধ্যমে সমাধান করার চেষ্টা করা হয়েছে। মূলত গণিতকে আরও বেশি ফিল করার জন্যে, গণিতগুলোকে ভিজুয়ালাইজ করতে পারার জন্যে চিত্রভিত্তিক সমাধান করার চেষ্টা করা হয়েছে বইটিতে। এবার আসি এর পরবর্তী আলোচনায়। আপনার পরীক্ষার আগের সময়ের একটি শিডিউল দাঁড় করানো হলো, পরীক্ষার দিন কী ধরনের কর্মসূচি থাকবে সেটি আলোচনা করা হলো। এবার আসেন পরবর্তী সময়ে আপনাকে কি করতে হবে। পরীক্ষার পরবর্তীতে আপনাকে যে কাজটি, সেটি হচ্ছে মার্কস গণনা করা। আপনি যে পরীক্ষাটি দিয়ে এসেছেন সেখানে আপনি কত মার্কস পাবেন সেটার ক্যালকুলেশন করা। ধরুন আপনি 165টি প্রশ্নের উত্তর করে এসেছেন। এখন যখন আপনি 165টি প্রশ্নের উত্তর করবেন, দেখবেন যে বাজারে বিভিন্ন মাধ্যম বিভিন্ন ধরনের উত্তর দিচ্ছে। এই রকম প্রশ্ন থাকে 4 থেকে 5টি, অর্থাৎ কোনো একটা প্রশ্নের উত্তর এই মাধ্যম বলছে ক, ওই মাধ্যম বলছে খ। এই যে একটা কনফিউশন, এরকম প্রশ্ন থাকে 4 থেকে 5টি। এদেরকে আমি নাম দিচ্ছি কনফিউশন কোশ্চেন। এই যে 4 থেকে 5টি প্রশ্ন আপনি উত্তর করে আসলেন, যেগুলো বাজারও এখনও সঠিকভাবে উত্তর নির্ধারণ করতে পারছে না, সেই প্রশ্নগুলোকে আপনাকে ধরতে হবে। যে হতে পারে সেখানে আপনার 2টা প্রশ্নের উত্তর হয়নি, 3টি প্রশ্নের উত্তর হয়েছে, অথবা 3টি প্রশ্নের উত্তর হয়েছে, 2টি ভুল হয়েছে। এই যে একটা সম্ভাবনা, সেখান থেকে আপনাকে ধরতে হবে যে এখান থেকে আমার আউটপুট হচ্ছে 0। এই 4 থেকে 5টি প্রশ্নের ফলাফল হচ্ছে 0। এখানে আমার কোনো লাভও হয়নি, ক্ষতিও হয়নি, এখানে ব্যবসা আমার 0, ব্যবসার ফলাফল 0। এই 4 থেকে 5টি প্রশ্নের কোনো আউটকাম আসছে না। সুতরাং আপনাকে ধরে নিতে হবে আপনি প্রশ্নের উত্তর করেছেন 160টি। এই যে 160টি প্রশ্নের উত্তর এখন আপনি করেছেন, সেখান থেকে আপনার ভুল হয়েছে ধরছি 20টি, আপনার সম্পূর্ণ জানা ভুল। তো সেই ভুলের কারণে আপনি আরও 10 মার্কস নেগেটিভ যাচ্ছে। সুতরাং আপনার মার্কস কাটা যাচ্ছে হচ্ছে সর্বমোট 30। এই যে 30, সেটা যদি আপনার এখান থেকে বাদ দেই, তাহলে আপনার থাকবে হচ্ছে 130 মার্কস। আপনি কি ভাবছেন এই 130 মার্কই আপনার প্রকৃত মার্কস? আসলে আদতে না। আপনার এই 130 মার্কসের মধ্যে আরও কিছু ধরে নিতে হবে, সম্ভাব্য কিছু ভুল আছে, হিডেন ভুল। কীরকম? ধরুন আপনি একটি প্রশ্নের উত্তর করে এসেছেন ক, বাজারও বলছে এটার উত্তর ক, সবাই জানে এটার উত্তর ক, কিন্তু পিএসসি এটার উত্তর ধরছে খ। এরকম আপনি 165টি প্রশ্নের উত্তর করে এসেছেন, দুর্ভাগ্যক্রমে এরকম একটি প্রশ্ন থাকলেও থাকতে পারে, এটা হচ্ছে সম্ভাব্যতা। তাহলে আপনাকে ধরে নিতে হবে এরকম একটি প্রশ্ন আছে যেটির উত্তর আপনি এবং বাজার জানেন এটি সঠিক উত্তর, কিন্তু পিএসসি ভাবছে এটির উত্তর অন্যটা বা ধরে নিচ্ছে। এবং আরেকটি ধরতে হবে, আপনি 165টা প্রশ্নের উত্তর করে এসেছেন, কিন্তু আদতে আপনি
কোনো একটি প্রশ্নের উত্তর আসলে করেননি বা মার্ক করতে ভুলে গেছেন, কিন্তু আপনি ধারণা করছেন যে আপনি উত্তর করে এসেছেন। এই রকম ধরতে হবে আপনাকে একটি প্রশ্ন, যে আপনি ভাবছেন আপনি উত্তর করে এসেছেন, কিন্তু ওএমআরে হয়তো আপনার প্রশ্নের উত্তর করেননি। এটাকেও আপনার সম্ভাব্য ভুলের কাতারে রেখে দিতে হবে। আরেকটি ধরতে হবে যে আপনি ধরে এসেছেন যে আপনি সঠিক উত্তর করে এসেছেন। ধরুন যে একটি প্রশ্নের উত্তর আপনি করে এসেছেন ক এবং সঠিক উত্তর ক, কিন্তু আপনি সাবকনশাস মাইন্ডে পরীক্ষার প্রশ্নে দাগিয়ে এসেছেন খ অপশনে। এই যে একটি অবস্থা, আপনি 165টা প্রশ্নের মধ্যে এরকম একটা ভুল থাকলেও থাকতে পারে, এটা একটা সম্ভাব্যতা, এটাকেও আপনাকে আমলে নিতে হবে। সুতরাং আপনাকে আমলে কী কী নিতে হবে? একটি প্রশ্নকে ধরতে হবে আপনি যেটি সঠিক ধরছেন, কিন্তু পিএসসি অন্য আরেকটি উত্তর ধরছে। আরেকটি হচ্ছে আপনি আদতে উত্তর করেননি এরকম একটি প্রশ্ন। আরেকটি হচ্ছে যে আপনি সাবকনশাস মাইন্ডে ভুল অপশনে উত্তর করে এসেছেন। এই প্রশ্নগুলোর জন্য আপনাকে আরও বাদ দিতে হবে 5 মার্কস। তাহলে আপনার থাকে হাতে 125 মার্কস। এই যে 165টা উত্তর করে আসার পরে আপনি যে 125 মার্কস পেয়েছেন, এই 125 মার্কস হচ্ছে আপনার জন্যে নিট মার্কস। এই 125 থেকে আর নিচে নামার খুব একটা সুযোগ নেই। এখন এর পরবর্তীতে আপনাকে বাজার যাচাই করতে হবে। আপনি দেখবেন যে পরীক্ষার 2-3 দিনের মধ্যেই বাজার একটি কাট মার্কস নির্ধারণ করে ফেলে আলোচনার মধ্য দিয়ে। যদি আপনার কাছে মনে হয় যে বাজার যেই মার্কসটাকে কাট মার্কস কল্পনা করছে তার থেকে 5-7 মার্কস আপনার প্লাস আছে, তাহলে আপনি চোখ বন্ধ করে রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারেন। এইভাবে হিসাব করে যদি আপনার বাজারের চেয়ে 5 থেকে 7 মার্কস প্লাস থাকে, তাহলে আমি আপনাকে পরামর্শ দেব আপনি চোখ বন্ধ করে রিটেনের জন্য প্রস্তুতি নিতে পারেন, কালক্ষেপণ না করে। তো এই ছিল আজকের আমার সামগ্রিক আলোচনা, যে বিসিএস প্রিলিমিনারির পূর্ববর্তী সময়ে পরীক্ষার দিন এবং পরবর্তীতে আপনার কী ধরনের কর্মসূচি থাকা উচিত সেই বিষয়ে সামগ্রিক আলোচনা। তো আজকের আলোচনায় যদি কেউ কোনোভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে আমার জন্য দোয়া করবেন। আর যদি মনে হয়ে থাকে আজকের এই আলোচনাটা আপনার জন্য শুধুই কালক্ষেপণ বা আপনি ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাহলে আমি ক্ষমাপ্রার্থী, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের এই সেশন এখানেই সমাপ্ত করছি। সবার জন্য শুভকামনা থাকলো। ধন্যবাদ।